আমাদের সকলের প্রিয় সনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে মরার আতঙ্ক। লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জি। আজকের বর্তমান যুগে দাঁড়িয়ে ভৌতিক গল্পের স্বনামধন্য লেখিকা হিসেবে শর্মিষ্ঠা চ্যাটার্জির নাম অন্যতম। 24শে জানুয়ারি 1995 সালে তিনি উত্তর 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে মধ্যমগ্রামের বাসিন্দা। বরানগরের মোহন গার্লস উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে সেখানকারই হীরালাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন। বর্তমানে লেখার সাথে সাথে তিনি একজন অঙ্কন শিক্ষিকা হিসেবেও সুনামের সঙ্গে পরিচিতি লাভ করেছেন। খুব কম বয়স থেকেই বিভিন্ন পত্র পত্রিকার গল্প পড়ার মাধ্যমে উৎসাহিত হয়ে আজ তিনি নিজেই কলম ধরেছেন। তার লেখা গল্পগুলি আজ ফেসবুকের বিভিন্ন গ্রুপ, ই বুক ম্যাগাজিন, ইউটিউব অডিও চ্যানেলের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আজ পাঠক পাঠিকাদের কাছে তার নাম পৌঁছে গিয়েছে সুনামের সাথে। নিজস্ব বই এখনও তার প্রকাশ পায়নি, তবে ভবিষ্যতে আশা করি তার অসাধারণ লেখনীগুলি একটি পুস্তক আকারে প্রকাশ পাবে। সামগ্রিক পরিচালনা রনিতা দেবনাথ। সূত্রধর রৌনক মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে বর্ণালী দে বর্মন, ঝিনুক চ্যাটার্জি, রৌনক মুখোপাধ্যায়, পিয়ালি মণ্ডল, অর্পিতা মুখার্জি, দেবাশ্রিতা বসু ভট্টাচার্যী, স্বাগতা মুখার্জি, প্রবীর মিত্র, অতনু ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখার্জি, আরমান মণ্ডল, পার্থ মুখার্জি ও প্রিয়নাথ মুখোপাধ্যায়। সম্পাদনা ঝিনুক চ্যাটার্জি। প্রচ্ছদ অঙ্কন রূপঙ্কর ভূঁইয়া। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্প শুরু করা যাক। মিনা, এই মিনা, আরে ভোর 4টে বাজে, দধি মঙ্গলের সময় হয়ে গেল যে। যা যা, অবন্তীকে এবার ডেকে আন দেখিনি। বসুধা চিঁড়ের মধ্যে মিষ্টি দই মাখতে মাখতে এই কথা বলতেই মিনা বলে, হ্যাঁ মা, যাচ্ছি। এই কথা বলে মিনা বৈঠকখানার ঘর থেকে বেরিয়ে যেই অবন্তীর ঘরের দিকে যেতে যাবে, দেখে লক্ষ্মী সিঁড়ি দিয়ে ছুটতে ছুটতে নামছে আর চিৎকার করতে করতে বলছে, ওরে বসুধা, বড় সর্বনাশ হয়ে গেছে রে। তোর বড় মেয়ে অবন্তী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বিয়ের দিনে পোড়ামুখী আত্মহত্যা করেছে। কি বলছো কি বড় পিসি? বড়দি ভাই আত্মহত্যা করেছে? এই কথা বলে মিনা সিঁড়ি দিয়ে দৌড়ে দোতলায় অবন্তীর ঘরে যেতেই দেখে তার বড়দি সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে আর তার মুখ গহ্বর থেকে জিভটা বেরিয়ে এসেছে। সেই জিভ থেকে লালচে কালো রক্ত ঝরে পড়ছে আর চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে। সেই চোখ দুটো থেকে সেই একই রকমের লালচে কালো রক্ত অনবরত ঝরে পড়ছে। অবন্তীর ঝুলন্ত মৃতদেহটা সহ্য করতে না পেরে মিনা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে বসুধা সিলিং ফ্যান থেকে অবন্তীর ঝুলন্ত মৃতদেহ দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ওরে মুখ পুরি মেয়ে, তুই তোর বিয়ের দিনে কি ঘটালি? তুই একবারও আমাদের কথা চিন্তা করলি না। কেন করলি এমন অবন্তী, কেন করলি? তোর মনে এমন কি দুঃখ ছিল যে তুই এটা করলি?
এই কথা বলতে বলতে বসুধা যখন কান্নাকাটি করছিল, তখন আশেপাশের পাড়ার প্রতিবেশী বেশ বাঁকা কণ্ঠে বলে, দেখো বসুন্ধরা, তোমার মেয়ের হয়তো অন্য জায়গায় কোনো প্রেম পীড়িত ছিল, তাই হয়তো এই কাণ্ড ঘটিয়ে বসেছে। ওর মনে হয় এই বিয়েটা করার কোনো ইচ্ছে ছিল না। উফ, তোমরা কি আর কথা খুঁজে পাও না? সন্তানহারা মায়ের সামনে তোমাদের এই কথাগুলো এখনই বলতে হবে? লক্ষ্মীর এই কথা শুনে পাড়ার প্রতিবেশীরা মুখ বেঁকিয়ে চলে যায়। অন্যদিকে বসুধা ও তার পরিবার অবন্তীর আকস্মিক আত্মহত্যার জন্য কান্নায় ভেঙে পড়ে। সন্ধ্যা তখন 6টা। অবন্তীর বাবা উজ্জ্বলবাবু ও তার 2 ছেলে সুরজিৎ ও মনোজিৎ যখন অবন্তীর দাহকার্য শেষ করে শ্মশান থেকে বাড়ি ফিরে এসে নিম পাতা ও আগুন ছুঁয়ে মাটির দাওয়ায় বসে বিশ্রাম নিচ্ছে, তখন মিনার পিসি লক্ষ্মী সুরজিতের স্ত্রী অলোকার উদ্দেশ্যে শুকনো গলায় বলে, বড় বৌমা, ওরা শ্মশান থেকে ফিরে এসে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, আর সারাদিন খাটাখাটনিও প্রচুর পড়েছে। তুমি ওদের জন্য ফল কেটে আর ঠান্ডা আমের একটু শরবতানো দেখিনি? এক্ষুনি নিয়ে আসছি বড় পিসিমা। এই কথা বলে অলোকা মাটির লম্বা বারান্দা ধরে বারান্দার শেষ প্রান্তে রান্নাঘরে ঢুকে ঝুড়িতে রাখা কিছু ফল দিয়ে যেই বঁটিতে কাটতে যাবে, হঠাৎ সেই সময় একটা হিস হিসে কণ্ঠস্বর শোনা যায়। ও বড় বৌদি, তোমরা ফল কাটছ বুঝি? আমি না সেই সকাল থেকে কিচ্ছু খাইনি, আমাকে একটু ফল কেটে দেবে? আমার খুব খিদে পেয়েছে, একটু ফল কেটে দাও না। অলোকা ফল কাটতে কাটতে হিস হিসে কণ্ঠের কথাগুলো কানে যেতেই সে ফল কাটা থামিয়ে রান্নাঘরের এই দিক ওই দিক তাকাতেই হঠাৎ তার দৃষ্টি চলে যায় রান্নাঘরের জানলার পিছনে বাগানের দিকে। সেদিকে দৃষ্টি যেতেই দেখে বড় ননদ অবন্তী দাঁড়িয়ে আছে। পরনে তার লাল পেড়ে সাদা শাড়ি, গলায় রজনীগন্ধার মালা, মাথায় বিয়ের টোপর, হাতে লাল গাছকৌটো, আর কপালের মাঝখানে লাল ছোট্ট টিপ। পুরো অধিবাসীর সাজে অবন্তী রান্নাঘরের পিছনের বাগানে দাঁড়িয়ে আছে আর হাসতে হাসতে বলছে, ও বড় বৌদি, ফল কাটছ? আমাকে একটু ফল কেটে দাও না, আমার খুব খিদে পেয়েছে, আমি একটু খাই, সে সকাল থেকে কিচ্ছু খাইনি। হ্যারিকেনের জ্বলা আলোয় এক অদ্ভুত আলো আঁধারির পরিবেশে সেই অন্ধকার রান্নাঘরের মধ্যে এই রকম ভুতুড়ে দৃশ্য দেখে অলোকা ফল কাটা থামিয়ে চিৎকার করে বলে, ও মা, ও বড় পিসি, তাড়াতাড়ি এদিকে আসো, দেখো রান্নাঘরের পেছনের বাগানে আমাদের অবন্তী দাঁড়িয়ে আছে। রান্নাঘর থেকে অলোকার চিৎকার শুনে লক্ষ্মী আর মিনা ছুটে আসে আর দুজনে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে কি? তুমি এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? লক্ষ্মী ও মিনার প্রশ্ন শুনে অলোকা জানলার পিছনে বাগানের দিকে না তাকিয়ে বাগানের দিকে আঙুল দেখিয়ে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলে, বড় পিসি, মিনা, পেছনের বাগানে না অবন্তী দাঁড়িয়ে আছে, আমার দিকে বড় বড় গোল গোল চোখ করে তাকিয়ে বলছিল, বড় বৌদি, আমাকে ফল কেটে দাও, আমি ফল খাবো, আমার খুব খিদে পেয়েছে। অলোকার কথা শুনে লক্ষ্মী রান্নাঘরের জানলার পিছনে বাগানের দিকে তাকিয়ে বলে, বড় বউ, তোমার চোখটা কি আছে না গেছে একবারে? কোথায় অবন্তী দাঁড়িয়ে? বাগানে কোথাও কেউ নেই, ভালো করে তাকিয়ে দেখো। মরা মানুষকে নিয়ে তোমার মজা করতে লজ্জা করে না বৌমা? লক্ষ্মীর কথা শুনে অলোকা ধীরে ধীরে চোখ ফিরিয়ে বাগানের দিকে তাকাতেই দেখে অবন্তী কোথায়? কোথাও তো কেউ নেই দাঁড়িয়ে।
বাগানের যে জায়গাটায় অবন্তী দাঁড়িয়েছিল সেই জায়গাটা পুরো ফাঁকা ও অন্ধকার ঘুটঘুট করছে। এরকম অবাক করা দৃশ্য দেখে অলকা বেশ অবাক কণ্ঠে বলে, কিছুক্ষণ আগে যে অবন্তীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, এরই মধ্যে গেল কোথায় ও? আমি কি সত্যি সত্যি ওকে দেখলাম একটু আগে? না না, আমার চোখের ভ্রম। তাড়াতাড়ি ফল আর শরবতগুলো আনো দেখিনি। আমার দাদা ভাইপোরা কতক্ষণ থেকে হাপিত্তেশ করে বসে আছে। এক্ষুনি নিয়ে আসছি বড় পিসিমা। রাতের খাওয়া দাওয়া শেষ হতেই লক্ষ্মী যখন খাওয়ার এঁটো জায়গাটা পরিষ্কার করছে তখন বসুধা বলে, ঠাকুরজি, তুমি শোয়ার আগে অবন্তীর ঘরের বিছানার পাশে যে ছোট টেবিলটা আছে ওই টেবিলের ওপর এক গ্লাস জল রেখে আসবে, কেমন? হ্যাঁ বৌদি, এই এঁটো জায়গাটা মুছে এক্ষুনি রেখে আসছি। এই কথা বলে লক্ষ্মী তাড়াতাড়ি এঁটো জায়গাটা পরিষ্কার করে একটা স্টিলের গ্লাসে জল নিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে অবন্তীর ঘরে ঢুকে বিছানার পাশে ছোট গোল টেবিলটার ওপর যেই জল ভর্তি স্টিলের গ্লাসটা রাখতে যাবে, হঠাৎ কোথা থেকে দুটো কালো পোড়া লম্বা হাত এসে লক্ষ্মীর হাত থেকে জল ভর্তি স্টিলের গ্লাসটা ছোঁ মেরে ছিনিয়ে নিতেই সে ভয়ে চমকে উঠে সামনের দিকে তাকিয়ে দেখে তার বড় ভাইজি অবন্তী বিছানার উপরে বসে জল ভর্তি স্টিলের গ্লাসটা থেকে জল খাচ্ছে ঠক ঠক করে, আর লক্ষ্মীর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলছে, উফ পিসি, শেষ পর্যন্ত তোমার হাতে জলটা পেলাম। কি যে তেষ্টা পেয়েছিল তোমাকে কি বলবো। বড় বৌদিকে একটু ফল কেটে দিতে বললাম, সে তো আমাকে দেখে ভয় একবারে ভিমড়ি খাওয়ার জোগাড়। সত্যি বড় বৌদিটা খুব ভীতু। ফাঁকা ঘরের মধ্যে বিছানার ওপর অবন্তীর অতৃপ্ত আত্মাকে বসে থাকতে দেখে লক্ষ্মী ওরে বাবা গো মা গো বলে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। লক্ষ্মীর চিৎকার শুনে ইতিমধ্যেই বসুধা, মিনা, অলকা ও বাড়ির অন্যান্যরা ছুটে আসে আর সবাই মিলে জিজ্ঞাসা করে, কি হয়েছে ঠাকুরজি, এভাবে চিৎকার করছো কেন? বাড়ির সবার প্রশ্ন শুনে লক্ষ্মী তখন ভয়ে ভয়ে তার সঙ্গে কিছুক্ষণ আগে কি কি ঘটনা ঘটেছে সব কথা খুলে বলতেই অলকা ভয়ার্ত কণ্ঠে বলে, বড় পিসি, তুমি তো তখন আমার কথা বিশ্বাস করলে না। এখন নিজের চোখে দেখে বিশ্বাস হলো তো? অবন্তীর অতৃপ্ত আত্মা সত্যি সত্যি এই বাড়িতে এখনো অবধি আছে গো। তাই তো দেখছি বড় বৌমা। তোমরা একটু আমার মেয়েকে নিয়ে কাটাছেড়া করা বন্ধ করো, দয়া করে বন্ধ করো। ওর আত্মাকে একটু শান্তি দাও। আমি তোমাদের এই কথা আর সহ্য করতে পারছি না। শান্তি দাও ওকে। এই কথা বলতে বলতে বসুধা অবন্তীর ঘর থেকে বেরিয়ে যায়। এই ঘটনার পরদিন দুপুরবেলায় প্রেতকে মালসা ভোগ দেওয়ার জন্য বসুধা জ্বলন্ত উনুনে ভাত রান্না করছিল। পাশে মিনা বালতির জলে মালসার বাটিগুলো ধুচ্ছিল। সে মালসার বাটিগুলো যখন মন দিয়ে ধুচ্ছিল, হঠাৎ সেই সময় মিনার কানে ছমছম করে নূপুরের মিষ্টি আওয়াজ কানে ভেসে আসে। মালসার বাসনগুলো ধোয়া থামিয়ে এইদিক ওইদিক তাকায় সে, দেখার চেষ্টা করে নূপুরের মিষ্টি আওয়াজটা কোথা থেকে ভেসে আসছে, কিন্তু শব্দের কোনো উৎপত্তির সূত্র সে খুঁজে পেল না। বেশ কিছুক্ষণ ধরে নূপুরের মিষ্টি আওয়াজটা আসার পর হঠাৎ এক সময় তা বন্ধ হয়ে যায়। আওয়াজটা বন্ধ হয়ে যেতেই মিনা নিজের মনের ভুল ভেবে আবার কাজে যেই মন দিতে যাবে, দেখে তার সামনে একজোড়া লাল আলতা রাঙা পা দাঁড়িয়ে আছে।
একজোড়া আলতা রাঙা পা দেখে মিনা ধীরে ধীরে উপরের দিকে তাকাতেই যা দৃশ্য দেখে তা হলো তার বড়দি অবন্তী দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে মিচকি মিচকি করে হাসছে আর বলছে, কিরে বোন, মালসাগুলো ধুয়ে আমার জন্য ওতে প্রেত ভোগ দিবি একটু পরে। চোখের সামনে অবন্তীকে দাঁড়িয়ে থাকতে দেখে আর কথা বলতে দেখে মিনা মালসা ধোয়া থামিয়ে চিৎকার করে কাঁপা কাঁপা গলায় বলে, মা, ও মা, ও মা, দেখো আমার সামনে বর্দি দাঁড়িয়ে আমার কাছে প্রেত ভোগ চাইছে, এই দেখো। মিনার চিৎকার শুনে বসুধা সামনের দিকে তাকাতেই দেখে তার বড় মেয়ে অবন্তী দাঁড়িয়ে আছে, দুহাত বাড়িয়ে হেসে বলছে, মা, আমাকে প্রেত ভোগ দাও না, খুব খিদে পেয়েছে, আর যে পারছি না। অবন্তীর কথা শুনে বসুধা তখন জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত ভাতের হাঁড়িটা নামিয়ে অবন্তীর দিকে তুলে ধরে কাঁদতে কাঁদতে বলে, এই নে মা, এই নে তোর প্রেত ভোগ, নে মা, খা খা এবার, খা। এই কথা বলে বসুধা অবন্তীর দিকে ভাতের হাঁড়িটা তুলে ধরতেই অবন্তী দুই হাত বাড়িয়ে গোগ্রাসে গরম ভাত খেতে শুরু করে। চোখের সামনে এই রকম ভুতুড়ে কাণ্ড ঘটতে দেখে মিনা চিৎকার করে বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে বলে, দেখো তোমরা সবাই দেখো, মা কি কাণ্ড করছে উঠোনে বসে, দেখো তোমরা। মিনা চিৎকার শুনে বাড়ির সবাই উঠোনে বেরিয়ে এসে দেখে বসুধা উঠোনে বসে অদৃশ্য কারুর উদ্দেশ্যে গরম ভাতের হাঁড়িটা তুলে ধরে বলছে, নে মা, খা, আরো তৃপ্তি করে খা, আর একটু দেব। বসুধা, তোমার কি হয়েছে? তুমি ওই রকম করছো কেন? কই, এখানে তো কেউ নেই। তুমি কার উদ্দেশ্যে ভাত দিচ্ছ? কেউ নেই, তুমি তুমি দেখতে পাচ্ছ না? আমার সামনে অবন্তী দাঁড়িয়ে কেমন সুন্দর ভাত খাচ্ছে, দেখো আমার হাতে কেমন সুন্দর খাচ্ছে, তোমরা কিছু দেখতে পাচ্ছ না? অবন্তী? কোথায় অবন্তী? কেউ তো দাঁড়িয়ে নেই তোমার সামনে। ভালো করে তাকিয়ে দেখো বসুধা, কেউ দাঁড়িয়ে নেই। এই তো অবন্তী দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? এই কথা বলে বসুধা সামনের দিকে তাকাতেই দেখে অবন্তী নেই, পুরো জায়গাটা ফাঁকা। এই দৃশ্য দেখে বসুধা বলে, অবন্তী কোথায় গেল? কোথায় গেল? একটু আগেই তো আমার সামনে দাঁড়িয়ে ছিল, কোথায় গেল অবন্তী? অবন্তী, অবন্তী। বসুধার এই অস্বাভাবিক আচার আচরণ দেখে লক্ষ্মী উজ্জ্বলবাবুকে বলে, দাদা, বৌদির আচরণ একদম ঠিক লাগছে না, ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা। তার সঙ্গে ঠাকুর মশাইকে আজ বিকেলে একটু খবর দিস তো, ঠাকুর মশাইয়ের সঙ্গে আমার কিছু আলোচনা করার আছে। যা, তাড়াতাড়ি খবর দে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি এক্ষুনি দিচ্ছি। দুপুরে এই রকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটার পর সন্ধ্যের দিকে উজ্জ্বলবাবু ও বসুধার ছোট ছেলে মনোজিতের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। পরদিন অবন্তীর শ্রাদ্ধ শান্তির কাজ। মনোজিৎ বাজার থেকে শ্রাদ্ধ শান্তির কিছু জিনিস কিনে এনে বাড়িতে ঢুকে যখন উঠোনে সাইকেলটা রাখছে, সেই সময় মনোজিতের কানের কাছে কে যেন ফিস ফিস করে বলে, কিরে ছোড়দা, কাল আমার শ্রাদ্ধ শান্তির জিনিস কিনে আনলি বাজার থেকে? শুনে রাখ, তুই যতই আমার শ্রাদ্ধের কাজ করিস না কেন, তুই আর তোর বউ আমার সঙ্গে যে অন্যায় অত্যাচার করেছিস, সেই অন্যায়ের জন্য আমি তোদের কিছুতেই ক্ষমা করব না। তোদের দুজনকে আমি শাস্তি দেবই। পিছন দিক থেকে ফিসফিসানি গলা শুনে মনোজিৎ পিছন ফিরে দেখে তাদের উঠোনের এক কোণে যে কাঁঠাল গাছটা আছে, সেই কাঁঠাল গাছে
অবন্তী পা ঝুলিয়ে বসে আছে, লাল রাগত দৃষ্টি দিয়ে মনোজিতের দিকে তাকিয়ে আছে। অন্ধকার উঠোনে অবন্তীকে ওইভাবে বসে থাকতে দেখে মনোজিৎ যেই চিৎকার করে উঠতে যাবে অমনি অবন্তী এক লাফ মেরে গাছ থেকে নেমে মনোজিতের গলাটা খপ করে টিপে ধরে আর দাঁত কিড়মিড় করে বলে, তুই আর তোর বউ মাধবী আমার সঙ্গে যা যা অন্যায় অত্যাচার করেছিস তার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুই আজ আমার কবলে পড়েছিস, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে অবন্তী জোরে মনোজিতের গলা যখন টিপে ধরে ঠিক সেই সময় মনোজিতের স্ত্রী কি একটা কাজে উঠোনে বেরিয়ে আসে। মনোজিতের শরীরটা ধনুকের মতো বাঁকা আর তাকে গোঙাতে দেখে মাধবী ভয় পেয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে গো? তোমার শরীরটা ওরকম ধনুকের মতো মেঘে গেছে কেন? আর তুমি তুমি মুখ দিয়ে ওরকম গো গো আওয়াজ করছো কেন গো? মাধবীর প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে আবার মনোজিতের শরীরটা সোজা হয়ে ওঠে। সে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেই সে ভয়ে সঙ্গে সঙ্গে মাধবীর কাছে ছুটে যায় ও তার সঙ্গে কিছুক্ষণ আগে কি কি ঘটনা ঘটেছে সব কথা খুলে বলতেই মাধবী অন্ধকার উঠোনে চারিদিকে একবার তাকিয়ে নিয়ে বলে, ও বাবা, এখন থেকে আমাদের দুজনকেই না খুব খুব সাবধানে থাকতে হবে। আর হ্যাঁ, ওই গুরুদেবের কাছে একবার আমাদের যেতে হবে নিজেদেরকে বাঁধিয়ে নেওয়ার জন্য, কারণ ওই মুখপুরি যখন তখন আমাদের খুব ক্ষতি করতে পারে। ঠিকই বলেছ, চলো এখন ঘরে চলো, আগামীকাল শ্রাদ্ধের কাজ মিটুক, তারপর গুরুদেবের কাছে যাওয়া যাবে। এই কথা বলে মনোজিৎ যেই মাধবীকে নিয়ে ঘরে যেতে যাবে তখন আবার ওদের দুজনের ঠিক পেছন দিক থেকে একটা অপ্রাকৃত কণ্ঠস্বর শোনা যায়। যতই তোরা গুরুদেব তান্ত্রিকের কাছে যাস না কেন, আমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি তোদেরকে কিছুতেই ছাড়বো না। পেছন দিক থেকে অবন্তীর গলা শুনে মনোজিৎ ও মাধবী দুজনেই ভয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে যায়। উজ্জ্বলবাবু, এই কাঁচা মাছটা পুকুরের জলে গিয়ে ভাসিয়ে দিন, আর মাছটা জলে ভাসিয়ে দিয়ে বলবেন, অবন্তী, তোর নামে কাঁচা মাছটা প্রেত ভোগ হিসাবে দিলাম, গ্রহণ করিস। ব্যাস এইটুকুনি বলবেন, ঠিক আছে? এই কথা বলে পুরোহিত মশাই কলা পাতায় মোড়ানো কাঁচা মাছটা উজ্জ্বলবাবুর হাতে দেন। উজ্জ্বলবাবু কলা পাতায় মোড়ানো কাঁচা মাছটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে তাদের বাড়ির সামনে পুকুরে গিয়ে যেই মাছটা পুকুরের জলে ভাসাতে যাবেন অমনি কোথা থেকে একজোড়া কালো হাত এসে উজ্জ্বলবাবুর হাত থেকে কলা পাতায় মোড়ানো কাঁচা মাছটা ছিনিয়ে নেয়। মাছটা ছিনিয়ে নিতেই তিনি সামনের দিকে তাকিয়ে দেখেন এক কোমর জলে তার বড় মেয়ে অবন্তী দাঁড়িয়ে আছে আর কাঁচা মাছটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর তার দিকে গোল গোল চোখ করে ফ্যাস ফ্যাসে রাগত গলায় বলছে, তোমার ছোট ছেলে ও ছোট ছেলের বউ খুব তাড়াতাড়ি আমার হাতে মরবে, এই তোমাকে বলে দিলাম। এই কথা বলে অবন্তী অদৃশ্য হয়ে যায়। পুকুরের জলে নিজের বড় মেয়ে অবন্তীকে দাঁড়িয়ে থাকতে দেখে উজ্জ্বলবাবু পুকুর পাড়েই অজ্ঞান হয়ে পড়ে যান। অন্যদিকে 15 মিনিট হয়ে গেছে, তাও উজ্জ্বলবাবু পুকুর পাড় থেকে ফিরছে না দেখে বসুধা সুরজিৎকে শুকনো গলায় বলে, বড় খোকা, 15 মিনিট হয়ে গেল, তোর বাবা এতক্ষণ পুকুর পাড়ে কি করছে বলতো? যা তো, একটু দেখে আয় তো। হ্যাঁ মা, যাচ্ছি।
এই কথা বলে সুরজিৎ যেই বাড়ি থেকে বেরোতে যাবে অমনি সেই সময় মুকুল ছুটতে ছুটতে সুরজিৎদের বাড়িতে ঢোকে আর হাঁপাতে হাঁপাতে বলে, এই সুরজিৎ, সুরজিৎ, তাড়াতাড়ি পুকুর পাড়ে চল। কেন? তোর বাবা পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে যে। কি বলিস মুকুল? চল চল। এই কথা বলে সুরজিৎ মুকুলের সঙ্গে দৌড়ে পুকুর পাড়ে গিয়ে দেখে তার বাবা পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঠোঁটে 2 কোণ বেয়ে সাদা গ্যাঁজলা বেরোচ্ছে। এরপর ওরা দুজন আর বেশি দেরি না করে উজ্জ্বলবাবুকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। সন্ধ্যের দিকে উজ্জ্বলবাবুর জ্ঞান ফেরে। তার গায়ে এতটাই জ্বর ছিল যে তিনি জ্বরের চোটে কথাই বলতে পারলেন না। জ্বরের ঘোরে গোঁ গোঁ করে গোঁহাতে লাগলেন। মাধবী রান্নাঘরে বাড়ির সবার জন্য চা বানাচ্ছিল। মাধবী যখন গরম ফুটন্ত দুধে চায়ের পাতা দিতে যাচ্ছে, হঠাৎ সেই সময় রান্নাঘরের বাইরে থেকে একটা খসখসে আওয়াজ মাধবীর কানে ভেসে আসতেই সে চা করা থামিয়ে রান্নাঘরের বাইরের দিকে তাকিয়ে দেখে রান্নাঘরের বাইরে কেউ নেই, কিন্তু পায়ের খসখস আওয়াজটা সমানে ভেসে আসছে। সেই সঙ্গে একটা ঘন নিঃশ্বাসের আওয়াজও ভেসে আসছে। রান্নাঘরের বাইরে থেকে দুটো অদ্ভুত আওয়াজ পেয়ে মাধবী চা করা থামিয়ে রান্নাঘরের বাইরে যায়। রান্নাঘরের বাইরে গিয়ে এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে মাধবী যখন রান্নাঘরে ফিরে আসতে যাবে, দেখে জ্বলন্ত উনুনের সামনে অবন্তী বসে আছে আর তার হাতে গরম ফুটন্ত চায়ের ডেকচি। সেই চায়ের গরম ফুটন্ত ডেকচি হাতে নিয়ে মাধবীর দিকে ক্রুদ্ধ লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে ফ্যাস ফ্যাসে গলায় বলছে, চা খাবি? গরম চা? এনে এনে খা গরম চা। অবন্তী এই কথা বলতে বলতে এগিয়ে এসে গরম ফুটন্ত চা মাধবীর সারা শরীরে ঢেলে দেয়। মাধবী বিকট চিৎকার করে ওঠে, কে আছো? বাঁচাও আমাকে, ওই মুখ পুড়ি আমাকে মেরে ফেললো। মাধবীর চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এসে দেখে মাধবী রান্নাঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। তার সারা শরীর ভেজা আর তার থেকে চায়ের গন্ধ বেরোচ্ছে। মাধবীর এই অবস্থা দেখে লক্ষ্মী ভয় আঁতকে উঠে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি ছোট বৌমা, তোমার এই অবস্থা হলো কি করে? অন্যদিকে মনোজিৎ মাধবীর এই অবস্থা দেখে মাধবীর কাছে ছুটে যায় আর মাধবীকে মাটি থেকে তুলতে তুলতে জিজ্ঞাসা করে, কি হয়েছে মাধবী? কি হয়েছে? তোমার গায়ে গরম চা পড়লো কি করে? কি হয়েছে? কাপে ঢালতে গিয়ে কোনোভাবে কি তোমার গায়ে পড়ে গেছে? কি করে হয়েছে বলো আমায়। মনোজিতের প্রশ্ন শুনে মাধবী তখন যন্ত্রণা মাখানো গলায় তার সঙ্গে কিছুক্ষণ আগে কি কি ঘটনা ঘটেছে সব কথা খুলে বলতেই লক্ষ্মী ও মিনা বাড়ির চারিদিকে ভয়ে ভয়ে তাকিয়ে বলে, ও এখানেই আছে, এখানেই। বাবা মনো, তুই কালী বৌমাকে নিয়ে ওর বাপের বাড়িতে চলে যা। ওকে 1 সপ্তাহের জন্য ওখানে রেখে আয়। ওকে এই অবস্থায় এখানে রাখিস নে। ওর যে এখন 6 মাস চলছে। যা যা, ওকে ওর বাপের বাড়িতে গিয়ে দিয়ে আয়, যা। হ্যাঁ পিসি, কালই সকালবেলায় আমি ওকে পলাশডাঙ্গায় রেখে আসবো। মনোজিৎ যখন লক্ষ্মীকে এই কথাগুলো বলছিল, ওরা 4 জন লক্ষ্য করে না যে উঠোনের কাঁঠাল গাছের আড়ালে অবন্তী দাঁড়িয়ে আছে আর মাধবী ও মনোজিতের দিকে তাকিয়ে রাগত গলায় হাসতে হাসতে বলছে, ছোটদা, তুই ছোট বৌদিকে যেখানে রাখিস না কেন, আমার হাত থেকে ওর নিস্তার নেই, সঙ্গে তোরও। মাধবীর সঙ্গে সন্ধেবেলায় এই ঘটনা ঘটার পর রাতে মনোজিতের সঙ্গে আরও একটা ঘটনা ঘটে।
রাতে খাওয়া দাওয়া শেষ করে মনোজিৎ যখন বাড়ির পিছনে কলতলায় মুখ ধুচ্ছিল, সেই সময় মনোজিতের কানে একটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ ভেসে আসে। পিছন দিক থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজটা শুনতে পেয়ে মনোজিৎ পিছন ফিরে তাকাতেই দেখে তার পিছনে মাধবী দাঁড়িয়ে আছে আর সমানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মাধবীকে এইভাবে কাঁদতে দেখে মনোজিৎ মাধবীর কাছে এগিয়ে যায় আর প্রশ্ন করে, কি হয়েছে মাধবী? তুমি তুমি এইভাবে কাঁদছো কেন? ওগো, আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি। তুমি তুমি কিন্তু সাবধানে থেকো। তোমার কিছু হয়ে গেলে কিন্তু আমি বাঁচবো না। আরে তুমি কিছু চিন্তা করো না মাধবী, আমি সাবধানেই থাকবো। ওই মুখ পুড়িয়ে আমার কিচ্ছুটি করতে পারবে না। এই কথা বলে মনোজিৎ মাধবীকে জড়িয়ে ধরতেই কিছুক্ষণ পর সে অনুভব করে যেন একটা ঠান্ডা বড় বরফের চাই জড়িয়ে ধরেছে। মনোজিতের এইরকম একটা অদ্ভুত অনুভূতি হতেই সঙ্গে সঙ্গে মাধবীকে ধাক্কা মেরে সরিয়ে দিতেই যা দৃশ্য দেখে তা হলো সে মাধবী নয়, তার বড় বোন অবন্তী। বাড়ির পিছনে অন্ধকার উঠোনের মধ্যে এই রকম ভুতুড়ে দৃশ্য দেখে কোনো রকমে সে ভয়ে দৌড়ে নিজের ঘরে আসতেই দেখে মাধবী পরম শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু তার পাশে অবন্তী দাঁড়িয়ে আছে আর মাধবীর ভোলা 6 মাসের পেটটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ঘরের মধ্যে এই দৃশ্য দেখে মনোজিৎ চিৎকার করে যেই বাড়ির লোকদের ডাকতে যাবে অমনি অবন্তী কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। অবন্তী অদৃশ্য হতেই যে মনোজিৎ ভয়ে ভয়ে মাধবীর পাশে গিয়ে শোয়, কিন্তু তার সারা রাত ঘুম আসে না। শুধু মনে হতে থাকে অবন্তী তার আশেপাশেই আছে। এরপর মাধবী বাপের বাড়িতে আসার পর থেকে বেশ 1 সপ্তাহ মাধবীর সঙ্গে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। 1 সপ্তাহ পর হঠাৎ একদিন সন্ধেবেলায় মাধবীর খুব গরম লাগছিল, তাই সে বাপের বাড়ির কল ঘরে গা ধুতে যায়। মাধবী যখন গা ধুতে ব্যস্ত ছিল, হঠাৎ সেই সময় মাধবীর কানের কাছে কে যেন ফিসফিস করে বলে, আমি না তোর পেটের ডিমটাকে খেয়ে নেব, তুই কিচ্ছু করতে পারবি না। মাধবীর কানের কাছে এই রকম একটা ভয়ঙ্কর কথা শুনে সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকিয়ে উঠে কাউকেই দেখতে পায় না। কাউকে দেখতে না পেয়ে মাধবী নিজের মনের ভুল ভেবে আবার নিজের কাজে মন দেয়। আবার কিছুক্ষণ পর মাধবী তার কানের কাছে সেই একই কণ্ঠস্বর শুনতে পায়, কে যেন ফিসফিস করে বলছে, আমি না তোর পেটের ডিমটাকে খেয়ে নেব, তুই কিচ্ছু করতে পারবি না। মাধবী কানের কাছে একই কণ্ঠস্বরের কথাগুলো শুনে ভয়ে ভয়ে সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকায়। দেখে তার বড় ননদ অবন্তী দাঁড়িয়ে আছে বাথরুমের বন্ধ দরজার কাছে আর মাধবীর ফোলা পেটের দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে বলছে, আমি না তোর পেটের ডিমটাকে খেয়ে নেব, তুই কিচ্ছু করতে পারবি না। হ্যারিকেনের আলোয় অন্ধকার কলঘরের মধ্যে অবন্তীর অতৃপ্ত আত্মাকে দেখে মাধবী নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। মাধু, হ্যাঁ মাধু, চোখ খোল না, তোর কি হয়েছে? কাকলি দেবীর কথা কানে যেতেই মাধবী ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তারপর কাকলির দিকে বাঁকা একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে পাগলের মতো হাসতে হাসতে বলে, তোর মেয়ের পেটের ডিমটা না আমি মেরে ফেলবো, সঙ্গে তোর মেয়েকেও, তোরা কিচ্ছু করতে পারবি না। এই মাধু,
মাধুরে, তোর কি হলো? তুই এই রকম কথা বলছিস কেন? কাকলি দেবীর এই কথায় মাধবী কোনো কান না দিয়ে একই কথা বারবার বলতে বলতে ঘুমিয়ে পড়ে। মাধবীকে এইরকম পাগলের মতো আচার আচরণ করতে দেখে কাকলি দেবী ভাবে মাধবীর মনে হয়তো কোনো মানসিক চাপ তৈরি হয়েছে, তাই সে এইরকম করছে। এই ঘটনার পরদিন সকালে কাকলি দেবী উঠোনে বসে সবজি কাটছিল। হঠাৎ সেই সময় ঘরের ভেতর থেকে কাকলি দেবীর ছোট ছেলে কিংসুকের চিৎকার শোনা যায়। ও মা, মা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও দিদি কেমন একটা অদ্ভুত আচরণ করছে। ঘরের ভেতর থেকে কিংসুকের চিৎকার শুনে কাকলি দেবী সবজি কাটা থামিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে ঘরের ভেতরে যেতেই দেখে মাধবী ঘরের সিলিংয়ের ওপর টিকটিকির মতো হামাগুড়ি দিচ্ছে আর চিৎকার করে বলছে, মাধবী, ও তো আমার হাতে, ও খুব তাড়াতাড়ি মরবে। ওকে আমি বাঁচতে দেব না। ঘরে ঢুকে মাধবীকে ওই রকম অস্বাভাবিক আচরণ করতে দেখে কাকলি দেবী ভয় পেয়ে গিয়ে চিৎকার করে বলে, মাধু, মাধু, তোর কি হয়েছে? তুই এইরকম অস্বাভাবিক আচরণ করছিস কেন? আর তুই উপরে কিভাবে উঠলি? আয় আয়, নেমে আয় বলছি, আয়। কাকলি দেবীর এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটা হলো মাধবী সিলিং থেকে এক লাফ মেরে মাটিতে এসে পড়ে। তারপর হামাগুড়ি দিয়ে কাকলি দেবীর দিকে এগিয়ে এসে পাগলের মতো হাসতে হাসতে চোখ গোল গোল করে বলে, তোর মেয়ে আর আর তোর মেয়ের ওই পেটের ডিমটা দুজনেই আমার হাতে মরবে। আমি কাউকে ছাড়বো না। এই কথা বলতে বলতে মাধবী অজ্ঞান হয়ে পড়ে যায়। মাধবী অজ্ঞান হয়ে যেতেই কাকলি দেবী কিংসুকের দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, ওরে কিংসুক, তুই তাড়াতাড়ি তোর বন্ধু বিশুর বাড়িতে যা, গিয়ে ওর মেজে দাদুকে ডেকে আন। মাধবীর অবস্থা আমার খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ মা, যাচ্ছি। মাধবীকে বেশ কিছুক্ষণ ধরে দেখে সত্যনাথ কাকলিকে বলেন, কাকলি, তোর মেয়ের সামনে ঘোর বিপদ, তুই ওকে সাবধানে রাখিস, সঙ্গে ওর গর্ভের সন্তানকেও। কেন কাকাবাবু এমন কথা বলছেন কেন? কারণ ওর পিছনে একটা দুষ্ট মহিলার আত্মা পড়েছে। মাধবীর পিছনে দুষ্ট মহিলার আত্মা পড়েছে? ও বাবা গো, ও বাবা গো, কার আত্মা কাকাবাবু, কার আত্মা? তা আমি বলতে পারবো না মা, কার আত্মা, কিন্তু আমি তোর মেয়েকে যেটুকু দেখলাম তা দেখে মনে হলো ওর পিছনে এক দুষ্ট মহিলার আত্মা পড়েছে। আমি একটা কবজ ওর বাঁ হাতে বেঁধে দিচ্ছি, খেয়াল রাখিস এই কবজ ওর হাত থেকে যাতে খুলে না পড়ে যায়। আমি 2 দিন পর আমার এক চেনা গুরুদেবকে আনব, উনি একমাত্র মাধবীকে দেখে বলতে পারবেন ওর পিছনে কোন মহিলার আত্মা পড়েছে। এই কথা বলে সত্যনাথ মাধবীর বাঁ হাতে একটা কবজ বেঁধে দিয়ে চলে যান। সকালে এই ঘটনার পর মাঝরাতের দিকে আর একটা অদ্ভুত ঘটনা ঘটে। রাত তখন কটা হবে ঠিক নেই। কিংসুক প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাড়ির খোলা উঠোন পেরিয়ে বাড়ির পিছনের কলঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ সেই সময় কিংসুকের কানে একটা খসখসানির আওয়াজের সঙ্গে একটা গোঙানির আওয়াজ ভেসে আসে। খসখসানি আওয়াজের সঙ্গে গোঙানির আওয়াজটা কিংসুকের কানে ভেসে আসতেই কিংসুক অন্ধকার উঠোনের চারিদিকে চোখ ঘোরাতেই তার আপনা থেকে দৃষ্টি চলে যায় কলঘরের পিছনের দিকে একটা শুকনো তেঁতুল গাছে। তেঁতুল গাছের দিকে কিংসুকের দৃষ্টি যেতেই সে দেখে তার দিদি মাধবী বড় ফোলা পেট নিয়ে তেঁতুল গাছে পা ঝুলিয়ে বসে আছে।
আর একটা বিশ্রী ধরনের খ্যাঁকে হাসি হাসছে আর বলছে, ও মরবে আমার হাতে, আমার ছোট বৌদি খুব তাড়াতাড়ি মরবে। এই কথা বলতে বলতে মাধবী তার ফোলা পেটে ঘুষি মারতে থাকে। রাতের অন্ধকারে এই দৃশ্য দেখে কিংসুক চিৎকার করে, মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও দিদি দিদি কি সব কাণ্ড করছে। কিংসুকের চিৎকার শুনে কাকলি দেবী ছুটতে ছুটতে আসেন কি হয়েছে করে। কাকলি দেবী কলঘরের সামনে ছুটে এসে ওই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, ও মধু, তুই এ কি সর্বনাশ করছিস? তোর তাড়াতাড়ি তুই গাছ থেকে নাম, তুই তোর এই সর্বনাশ করিস না। আয়, নেমে আয়। কাকলি দেবীর এই কথা শুনে মাধবীর শরীরে ভর করে থাকা ওরফে অবন্তীর দুষ্ট আত্মা পা দোলাতে দোলাতে রাগত ফ্যাস ফ্যাসে গলায় বলে, না, আমি কিছুতেই গাছ থেকে নামবো না, আর আজই আমি ওর পেটের ডিমটাকে শেষ করে দেব। এই কথা বলতে বলতে মাধবী তার ফোলা 6 মাসের পেটে জোরে জোরে ঘুষি মারতে থাকে। আর ঘুষি মারার ফলে মাধবীর যোনি থেকে লালচে কালো রক্ত বেরোতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে এই কাণ্ড কারখানা চলার পর মাধবী একসময় গাছ থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। মাধবী অজ্ঞান হতে কাকলি দেবী আর কিংসুক দুজনে মিলে মাধবীকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে মাধবীকে আর তার পেটের বাচ্চাকে মৃত বলে ঘোষণা করা হয়। দত্ত বাড়িতে দুটো কম বয়সী মহিলার মৃত্যুর পর সবাই খুব ভেঙে পড়ে। এদিকে উজ্জ্বলবাবুর ছোট ছেলে ভেঙে পড়লেও সে ভালোভাবে জানতো তার স্ত্রীকে কে মেরেছে। যেহেতু মাধবী অপঘাতে মারা গিয়েছিল, মনোজিৎ ও তার পরিবার মাধবীর 3 দিনেই শ্রাদ্ধ শান্তির কাজ শেষ করে। মাধবীর শ্রাদ্ধের কাজ করার পর দত্ত বাড়িতে আরও একটা নতুন উৎপাত শুরু হয়, তাও আবার দিনে দুপুরে যখন তখন। মাধবীর মারা যাওয়ার 5ম দিনের মাথায় রাতের বেলা উজ্জ্বলবাবুর বড় ছেলে সুরজিতের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সুরজিৎ ছাদে কতগুলো গাছ লাগিয়ে একটা ছোট বাগান মতো তৈরি করেছিল। রাত 8টা কি 8:30 নাগাদ সেই ছাদের বাগানে সুরজিৎ জল দিতে উঠেছিল। সে যখন গাছগুলোতে জল দিতে ব্যস্ত, হঠাৎ সেই সময় সুরজিতের আপনা থেকেই দৃষ্টি চলে যায় ছাদের একটা কোণার দিকে। সুরজিতের দৃষ্টি সেদিকে যেতেই সে দেখে ছাদের একদম কোণার দিকে কর্নিস ঘেঁষে একটা মহিলা পিছন ফিরে দাঁড়িয়ে আছে, আর তার চুলগুলো এলোমেলো ভাবে বাতাসে উড়ছে। অন্ধকার ছাদের মধ্যে কর্নিস ঘেঁষে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সুরজিৎ গাছে জল দেওয়া থামিয়ে মহিলাটির দিকে তাকিয়ে বলে, আমাদের ছাদে এই মহিলাটিকে, আর ও আমাদের বাড়ির ছাদেই বা উঠল কি করে? এই কথা বলে সুরজিৎ মহিলাটির দিকে এগিয়ে গিয়ে বেশ গম্ভীর গলায় প্রশ্ন করে, আপনি কে? আপনি আমাদের বাড়ির ছাদে উঠলেন কি করে? সুরজিৎ মহিলাটিকে এই প্রশ্ন করতেই মহিলাটি ধীরে ধীরে তার দিকে মুখ ঘোরাতেই সুরজিৎ যা দেখে তা হলো মহিলাটি আর কেউ নয়, তার ছোট ভাই মনোজিতের স্ত্রী মাধবী। অন্ধকার ছাদের মধ্যে এই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখে সুরজিৎ হাতে জল ভরা মগটা ফেলে দিয়ে যেই ভয়ে দৌড়ে নিচে নামতে যাবে, পিছন দিক থেকে মাধবীর ফ্যাস ফ্যাসে রাগত গলা শোনা যায়, আমি চোরটাকে কিছুতেই ছাড়বো না। আমি যেমন মাধবীকে মেরেছি নিজের হাতে, তেমন চোরটাকেও আমি নিজের হাতে মারবো। মাধবী ভিতর থেকে অবন্তীর কণ্ঠস্বর শুনে সুরজিৎ সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকাতেই দেখে মাধবীর মুখটা একবার অবন্তীর মুখ হচ্ছে আর একবার মাধবীর। এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে সুরজিৎ ভয়ে না পেয়ে বুকে সাহস এনে চিৎকার করে বলতে থাকে,
তোমরা বাড়ির কে কোথায় আছো? তাড়াতাড়ি ছাদে এসো। দেখে যাও ছাদে কি ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে। সুরজিতের চিৎকার শুনে বাড়ির সবাই ছাদে আসে, আর সুরজিৎকে কি হয়েছে বলে জিজ্ঞাসা করতেই কিছুক্ষণ আগে সুরজিৎ কি কি দেখেছে ও তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সব কথা খুলে বলে। সুরজিতের সব কথা শুনে লক্ষ্মী বলে, সুরজিৎ ঠিকই বলেছে, এই বাড়িতে এখন অবধি মাধবী আর অবন্তীর আত্মা ঘোরাঘুরি করছে। আমি আর মিনা দুজনেই টের পেয়েছি মাধবীর শ্রাদ্ধের দিন রাতে। কি টের পেয়েছো ঠাকুরজি? রাত তখন কটা হবে জানি না, হঠাৎ একটা কচমচ আওয়াজে মিনার ঘুমটা দুম করে ভেঙে যায়। মিনার ঘুমটা ভেঙে যেতেই ও শুয়ে শুনতে পায় কচমচ আওয়াজটা ঘরের ভেতর থেকেই আসছে। মিনা ভাবে হয়তো ইঁদুর বা বেড়াল ঘরে ঢুকেছে খাটের তলায় খাবার খেতে। এই ভেবে ও যেই উঠে বিছানা ছেড়ে নামতে যাবে, দেখে ঘরের মাঝখানে অবন্তী ও মাধবী দুজনেই বসে আছে, আর খাটের তলা থেকে শ্রাদ্ধের খাবারগুলো নিয়ে দুজনে মিলে খাচ্ছে। এই দৃশ্য দেখেও ভয় না পেয়ে ওরা যাতে বুঝতে না পারে তার জন্য আমার হাতে চিমটি কাটে। মিনার চিমটি কাটায় আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতে আমি মিনার দিকে তাকাই। ও ইশারা করে আমাকে ঘরের মাঝখানের দিকে তাকাতে বলে। মিনার ইশারায় আমি ঘরের মাঝখানের দিকে তাকাতেই আমি ওই একই দৃশ্য দেখি। অবন্তী ও মাধবী শ্রাদ্ধের লুচি, আলুর দম, ছোলার ডাল, দই, মিষ্টি, পায়েস আরও সব খাবার খাচ্ছে। হ্যারিকেনের আলোয় অন্ধকার ঘরের মধ্যে এই দৃশ্য দেখে আমি আর মিনা চিৎকার না করে শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করি। আমরা যখন শ্রীকৃষ্ণের নাম জপ করছি, ধীরে ধীরে তখন দেখতে পেলাম ওদের দুজনের শরীরটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। বৌদি, মাঝরাতে এইরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে আমাদের দুজনেরই সেদিন আর ঘুম আসেনি। সারা রাত ওই কৃষ্ণ নাম করেই কাটিয়েছি। বাড়ির পরিস্থিতি আমি খুব একটা ভালো বুঝছি না। আমাদের যত দ্রুত সম্ভব একটা তান্ত্রিক ডেকে যজ্ঞ করাতে হবে এই বাড়ির মঙ্গলের জন্য। হ্যাঁ বাবা ঠিক বলেছেন। বাবা, আমার এক অফিসের বন্ধু আছে, ওর নাম প্রান্তিক। ওর বাবা একজন বড় তান্ত্রিক। প্রান্তিকের মুখে শুনেছি ওর বাবা নাকি মাঝে মধ্যে এই তারাপীঠে তন্ত্র সাধনা করতে যায়, আর ওর বাবা নাকি সব দেহের উপর বসে তন্ত্র সাধনা করে। আমি কি একবার প্রান্তিকের বাবার সাথে কথা বলবো আমাদের বাড়িটার বিষয় নিয়ে? যদি কিছু উনি আমাদের সাহায্য করতে পারেন। হ্যাঁ, একবার কথা বলে দেখতে পারো বড় খোকা। বেশ, কালকেই আমি কথা বলবো। সুরজিতের সঙ্গে এই ঘটনার পর সেই রাতে মনোজিতের সঙ্গে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। মনোজিৎ যখন নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ মনোজিতের খুব শীত করতে থাকে। ওর শীতের চোটে তার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই মনোজিৎ চোখ খুলে দেখে তার ঘরটা পুরো সাদা ধোঁয়ায় ভরে গেছে। কি ধোঁয়ায় ভরে গেছে? সেই সঙ্গে ঘরের ভিতর পচা একটা দুর্গন্ধ বেরোচ্ছে। ঘরের মধ্যে ধোঁয়া আর তার সঙ্গে পচা দুর্গন্ধ বেরোচ্ছে দেখে সে সহ্য করতে না পেরে যেই ঘর থেকে বেরোতে যাবে, তখনই পিছন দিক থেকে মনোজিতের জামাটা কে যেন খিমচে ধরে। পিছন দিক থেকে জামায় টান পড়ছে দেখে সে সঙ্গে সঙ্গে পিছন ফিরতেই দেখে তার স্ত্রী মাধবী দাঁড়িয়ে আছে। পিছনে মাধবীকে দাঁড়িয়ে থাকতে দেখে মনোজিৎ খুব ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে, তুমি মাধবী? এখানে এখানে কি করছো? এখানে কি করছো? মনোজিতের প্রশ্ন শুনে মাধবী একটা বিকট হাসি হেসে ওঠে। তারপর মনোজিৎ যা দেখে তা হলো মাধবীর পুরো মুখমণ্ডলটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে অবন্তীর মুখে রূপ নেয়। তারপর অবন্তী এক লাফ মেরে মনোজিতের শরীরের ওপরে ঝাঁপিয়ে পড়ে। দু হাত দিয়ে মনোজিতের গলাটা খপ করে টিপে ধরে খ্যানখ্যানে গলায় বলে, সেদিন তোর বউকে আমি নিজের হাতে মেরেছি, আজ তোর পালা ছোড়দা, আমার হাতেই তোর মৃত্যু। এই কথা বলতে বলতে অবন্তী জোরে মনোজিতের গলা টিপতে থাকে।
অন্যদিকে মনোজিৎ অবন্তীর গলা টেপা সহ্য করতে না পেরে শরীরের সমস্ত বল এনে মা তারার নাম জপ করতে থাকে। তারপর বাড়ির সবাইকে চিৎকার করে ডাকতে থাকে। মনোজিতের চিৎকার শুনে বাড়ির সবাই মনোজিতের ঘরে ঢুকে তাকে মেঝের ওপর পাগলের মতো ছটফট করতে দেখে বসুধা মনোজিতের কাছে ছুটে যায় ও তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ওরে মনো, মনো, এই তোর কি হয়েছে? তুই তুই এরকম ভাবে মাঝরাতে চিৎকার করছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? বসুধার প্রশ্ন শুনে মনোজিৎ তখন তার সঙ্গে কিছুক্ষণ আগে কি কি ঘটনা ঘটেছে সব কথা খুলে বলে। বসুধা বলে, আজ রাতে তোকে আর একা শুতে হবে না, আমি তোর সঙ্গে ঘুমোবো। শুধু আজ রাতেই না, যতদিন না এই বাড়িতে শুদ্ধিকরণ হচ্ছে আমি ততদিন তোর সাথেই ঘুমোবো বাবা, তোর সাথেই ঘুমোবো। বসুধা যখন কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলছিল সেই সময় মনোজিতের দৃষ্টি আপনা থেকেই খোলা জানলার দিকে যেতেই সে দেখে জানলার বাইরে অবন্তী দাঁড়িয়ে আছে আর তার লাল আগুন রাঙা জ্বলন্ত দৃষ্টি দিয়ে মনোজিতের দিকে তাকিয়ে আছে আর বলছে, আজ তুই বেঁচে গেলি ছোটদা আমার হাত থেকে, কিন্তু পরের বার তোকে কেউ বাঁচাতে পারবে না। জানলার বাইরে অবন্তীকে দাঁড়িয়ে থাকতে দেখে আর ওই কথাগুলো শুনে ভয় মনোজিৎ সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে ফেলে। বাড়ির চারদিকটা একবার তাকিয়ে নিয়ে ভবতোষ গম্ভীর গলায় উজ্জ্বলবাবু ও বসুধার দিকে তাকিয়ে বলেন, আপনাদের বাড়িতে দুটো প্রেত বসবাস করছে, একজন খুব দুষ্ট আর একজন খুব শান্ত। যে দুষ্ট তার শক্তি অনেক, ও সে প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে, আর যে শান্ত তার শক্তি নেই বললেই চলে। দুষ্ট আত্মা কে ভবতোষ বাবু? তোর বড় মেয়ে অবন্তী, ওর আত্মা খুব অতৃপ্ত হয়ে রয়েছে, সেই সঙ্গে ও খুব শক্তিশালী, আর ও যখন মারা গেছে খুব কষ্ট পেয়ে মারা গেছে। আর যে শান্ত সে হলো মাধবী, তোর ছোট বৌমা, ওর শক্তি বেশি নেই অবন্তীর মতো। অবন্তীর কিন্তু আপনাদের বাড়ির কারোর উপর খুব রাগ রয়েছে, সেই রাগ থেকেই ও প্রতিশোধ নিতে চায়। হ্যাঁ, প্রতিশোধ? কিন্তু ভবতোষ বাবু কার ওপর রাগ করেছে? উজ্জ্বলবাবুর প্রশ্ন শুনে ভবতোষ মনোজিতের দিকে তাকান, তারপর আবার গম্ভীর গলায় বলেন, উজ্জ্বলবাবু, আপনার ছোট ছেলে মনোজিতের উপর খুব রাগ হয়েছে অবন্তীর, কিন্তু কি কারণে রাগ রয়েছে সেটা জানা নেই। তার আগে মাধবীর উপর ছিল, এখন শুধু আপনার ছোট ছেলেই বলতে পারবে অবন্তী ঠিক কি কারণে তার উপর রেগে রয়েছে। এই কথা বলে ভবতোষ মনোজিতের দিকে তাকিয়ে ভুরু কোঁচকাতেই মনোজিৎ ধীরে ধীরে বলতে শুরু করে, আজ থেকে 1.5 বছর আগে মাধবীর সঙ্গে আমার বিয়ে হয়। মাধবীর বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর ওর ছোট ভাই কিংসুক মাঝে মধ্যেই মাধবীকে দেখতে আসতো। কিংসুক যখন মাধবীকে দেখতে আসতো, অবন্তী এবং কিংসুকের মধ্যে আমাদের বাড়ির সবার অজান্তে ওদের দুজনের মধ্যে ধীরে ধীরে একটা গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর একসময় আমি আর মাধবী জানতে পারি কিংসুক আর অবন্তী একে অপরকে ভালোবাসে। এই কথা জানতে পেরে আমি আর মাধবী মিলে ওদের ভালোবাসার সম্পর্কটা ভাঙার চেষ্টা করি, কিন্তু আমরা ওদের দুজনের কাছে হেরে যাই। আমরা দুজন ওদের ভালোবাসার সম্পর্কটা ভাঙার চেষ্টা করছিলাম প্রতিনিয়ত। ইতিমধ্যেই মা আর বাবা অবন্তীর বিবাহ ঠিক করে ফেলে কলকাতা শহরের এক ধনী ব্যবসায়ীর ছেলের সাথে। এই খবরে আমরা পরিবারের সকলে খুশি হলেও অবন্তী খুশি হয় না, আর কিংসুক ঠিক করে ওরা পালিয়ে বিয়ে করবে। সেই খবর আমি আর মাধবী জানতে পেরে অবন্তী যাতে পালিয়ে না যায় তার জন্য বাধা দিই। কিন্তু ও যখন কিংসুকের সঙ্গে পালিয়ে যাবার জন্য নাছোড়বান্দা হয়ে উঠেছে বিয়ের দিন ভোরে, তখন মাধবী একটা বড় অন্যায় কার্য করে বসে। সেই অন্যায় কাজটা হলো অবন্তী যাতে কিংসুকের সাথে পালাতে না পারে
অবন্তীর দধিমঙ্গল শুরু হওয়ার আগে অবন্তীকে সাজানোর নাম করে ওর ঘরে যায় আর ওকে ওকে গলা টিপে মেরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়, যাতে যাতে সমাজের চোখে এটা প্রমাণিত হয় যে অবন্তী খুন হয়নি, ও আত্মহত্যা করেছে। অবন্তী ও কিংসুক দুজনকে ভালোবাসতো। ওদের দুজনের এই সম্পর্কটা আমাদের গ্রামের অনেক মানুষের চোখে পড়ে এবং ওদের দুজনের সম্পর্কের কথা গ্রামের অনেক লোক মাধবীকে প্রশ্ন করে। মাধবী সেই সব প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে খানিকটা রাগের বশেই অবন্তীকে খুন করে, যাতে ও কিংসুকের বউ কোনোদিনও না হতে পারে। আর মাধবীর এই কাজের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম শুরু থেকেই। ছোট খোকা, তুই একটা খুনি। সাক্ষাৎ খুনি। তুই আর ছোট বৌমা মিলে আমার মেয়েটাকে খুন করে ফেললি। মাধবীর নরকে গিয়েও ঠাঁই হবে না। অবন্তীর আত্মা তো এখনো শান্তি পায়নি ভবতোষ বাবু। ওর কি আপনি কোনোভাবে মুক্তির ব্যবস্থা করতে পারবেন? উজ্জ্বলবাবু ভবতোষবাবুকে যেই এই প্রশ্ন করেছে, হঠাৎ সেই সময় উজ্জ্বলবাবুর বাড়ির চারদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। সেই সঙ্গে চারিদিকে ঝোড়ো একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে। আবহাওয়ার এই পরিবর্তন দেখে বসুধা ভয় পেয়ে গিয়ে বলে, হে ভগবান, চারদিকের পরিবেশটা এরকম অন্ধকার হয়ে গেল কেন? বসুধা যখন বাড়ির চারদিকে তাকিয়ে এই কথাগুলো বলছিল, সেই সময় অবন্তীর গলা শোনা যায়। সে ক্রুদ্ধ স্বরে বলছে, আমার এখন মুক্তি চাই না, আমি মুক্ত হওয়ার আগে একজনের উপর প্রতিশোধ নিতে চাই। কার উপর বল? মনোজিৎ, আমার চোরটার ওপর প্রতিশোধ নিতে চাই, তবেই আমার আত্মা মুক্তি পাবে। অবন্তীর কথা শেষ হতেই মনোজিৎ গলায় হাত দিয়ে চিৎকার করে ওঠে। সেই সঙ্গে মনোজিতের শরীরটা ক্রমে ক্রমে ধনুকের মতো বেঁকে গিয়ে সে মাটিতে ধপ করে পড়ে যায়। মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে করতে সে চিৎকার করে অদৃশ্য কারুর উদ্দেশ্যে কথা বলতে থাকে। আমাকে মারিস না অবন্তী, অবন্তী আমাকে মারিস না, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, আমাকে মারিস না বোন, আমাকে মারিস না, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। এই কথা বলতে বলতে মনোজিতের শরীরটা হঠাৎ করে স্থির হয়ে যায়। মনোজিতের শরীরটা স্থির হয়ে যেতেই ভবতোষবাবু বসুধা ও উজ্জ্বলবাবুর উদ্দেশ্যে গম্ভীর গলায় বলেন, অবন্তী ওর মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে। ওর আত্মা আর আপনাদের বাড়ির কাউকেই জ্বালাতন করবে না। ওর আত্মা চিরদিনের মতো মুক্তি পেয়ে পরলোকের পথে অগ্রসর হয়েছে। এবার আপনারা সবাই শান্তিতে বসবাস করুন। অনেক ধন্যবাদ শ্রোতা হিসেবে উপস্থিত থাকার জন্য। আপনাদের কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।